কিন্তু তুই তো সেই পিচ্ছি মেয়েটা, আমাকে তোর ভালোবাসার মায়া আটকে ফেললি। আমাকে চেঞ্জ করতে চেয়েছিলি, হাসি খুশি দেখতে চেয়েছিলি, কিন্তু তুই জানতি না আমার সব খুশির কারণ তো তুই। তুই যখন আমার কাছে থাকতি আমি অনেক খুশি হয়ে যেতাম, কিন্তু সেটা প্রকাশ পেত না। কিন্তু আবার যখন আমার মনে হতো আমাদের পরিবারের কথা, এই সম্পর্কের ব্যবধান, তখন আর তোর কাছে যাওয়ার সাহস পেতাম না। তাই চায়নাতে এসে তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। তোর করা প্রতিটা মেসেজ আমি বুকে নিয়ে ঘুমাতাম, কিন্তু একটা সময় যখন তুই মেসেজ দেওয়া বন্ধ করে দিলি, আমি ভেবেছিলাম তোর লাইফে কেউ এসছে, তাই আমাকে ভুলে গেছিস। আমিও আমার মনের ভালোবাসা মনে রেখে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু হঠাৎ যখন তুই আবার আমার কাছে, আমার শহরে চলে এলি, আমি অনেক চমকে গেছিলাম যে আমার জন্য, আমার ভালোবাসার জন্য 7 সমুদ্র পেরিয়ে চলে এসেছিস আমার কাছে। আমি তারপরেও চুপ ছিলাম, কিন্তু তুই যখন সাকিবের সাথে কথা বলতি, আমার শরীরে কাটার মতো বিঁধত তোদের সেই হেসে হেসে কথা বলাগুলো। তাই তো তোর কাছে আসা শুরু করলাম, কিন্তু ভালোবাসতে ভয় পাচ্ছিলাম। তবুও তুই বাধ্য করলি তোকে ভালোবাসতে। আমি ভালোবাসলাম, কিন্তু আবার যখন তোকে সাকিবের কাছে দেখলাম, আমার মাথা ঠিক ছিল না। তোকে কষ্ট দিয়ে বসলাম। তোর চোখের ভাষা বুঝেও মুখ ঘুরিয়ে নিয়েছিলাম রাগের জন্য। তুই যখন আমার জন্য কাঁদিস আমি তখন চুপ করে থাকি। তুই যখন কাছে আসিস আমি তখন তোকেই দূরে ঠেলে দেই। কিন্তু আজ আমি তোকে একটা কথা বলতে চাই। তুই ছিলি আমার প্রথম ভালোবাসা, তুই আছিস, তুই থাকবি। তুই যদি কখনো মনে করিস এই সম্পর্কটা ছিল একতরফা, তাহলে আজ জেনে নে আমার সবটুকু ভালোবাসা তোকে ঘিরেই ছিল। তুই রাগ করিস, অভিমান করিস, তবুও একটা সুযোগ দিস। আমি এবার তোর কাঁধে মাথা রেখে বলবো, তুই আমার হৃদয়ের শেষ ঠিকানা। ইতি, তোর তাহমিদ খান তেজ। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর মাথার ভেতর যেন একটা স্মৃতি ভেসে উঠছিল। পড়তে পড়তে তার গলা আটকে গেল। শেষ লাইনটা এসে সে চিৎকার করে কাঁদতে শুরু করলো। তাহমিদ ছাদের নিচে বসেছিল। ও জানতো প্রতিক্রিয়া কি হতে পারে, তবু ওর কান্নার শব্দে তার বুকটাও যেন চিৎকার করছিল। পরদিন সকালে আরিশা নীরবে নাস্তার টেবিলে এলো। তাহমিদ তাকালো, কিন্তু আরিশা চোখ তুলল না। তবে তার সামনে রাখা ছিল সেই চিঠিটা, ভাঁজ করে। এবার ফিরিয়ে দেওয়া নয়, বরং পাশে রাখা একটি ছোট্ট কাগজ। একটা সুযোগ পেলে আমি শুনবো তুমি আমায় কেন ভালোবাসো। তাহমিদের ঠোঁটে হালকা হাসি খেলে গেল। তার চোখে এখন আগুন নেই, বরং শান্ত নদীর মতন আবেগ। সে জানে এখনো অনেক পথ বাকি, অনেক মান অভিমান, কিন্তু সে এবার থামবে না। তাহমিদ খাওয়া শেষ করে মুলান, ইয়েন আর রিহানার কাছে গিয়ে সেই কাগজটা দেখালো। সবাই ইয়াহু বলে চিল্লিয়ে উঠল। একটু পরে তৌহিদ খানের গাড়ি আসলো। তৌহিদ খান গাড়ি থেকে নেমে দাদুভাই বলে তাহমিদের কাছে ছুটে আসলো। থাক, আর নাটক দেখাতে হবে না। 3 দিন পরে এসে এখন মিথ্যা ভালোবাসা দেখাচ্ছ। আরে দাদুভাই, আমি তো একবারে বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছি, তাই দেরি হলো। বিয়ে মানে? কার বিয়ে? কেন, আমার নাতনি আরিশের বিয়ে। কি? আরিশার বিয়ে ঠিক হয়ে গেছে কবে? কার সাথে? আমি তো কিছুই জানি না। আর ও তো আসলো সেদিন। তাহমিদ আর কিছু বলতে পারল না। তার আগে তৌহিদ খান তাহমিদের কান ধরে নিল। আমার সাথে ফাজলামি? আমারই নাতনির সাথে প্রেম করছিস অথচ আমি জানি না? আহ আহ দাদু, লাগছে, ছাড়ো, আমি সব বলছি। তৌহিদ খান কান ছেড়ে দিল। তুমি আগে এটা বলো, তোমাকে এইসব কথা কে বলেছে? তুই তোর পাপের বন্ধু হলে আমি তোর পাপার বন্ধু, বুঝেছিস? পাপা তোমাকে এইসব বলেছে? চোখ ছোট ছোট করে। তোর পাপাই তো বলেছে সব কিছু। পাপার বাচ্চা। রাত তখন গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। শুধু গালিবের স্টাডি রুমের ল্যাম্প জ্বলছে। তাহমিদ ধীরে ধীরে দরজা খুলে ঢুকে পড়ল। এই রাতে ঠিক আছিস তো? তুমি আর কই ঠিক থাকতে দিলে পাপা? কেন বাবা, আমি আবার কি করলাম? তুমি সব কিছু দাদুকে বলে দিয়েছো কেন? ও আচ্ছা, এই ব্যাপার। আব্বু তাহলে তোকে বলে দিয়েছে? সব কিছুই তো বলে দিয়েছো, এখন দাদু মুখ চুপ রাখলে হয়? আচ্ছা, আমি আব্বুকে বলে দিব। তাহমিদ আচ্ছা বলে চলে যাচ্ছিল, আবার ঘুরে এসে বলল, পাপা, পাপা একটা কথা বলবো। তোর মুখ দেখে তো মনে হচ্ছে সিরিয়াস না, বরং প্রেমের ব্যাপার। তাহমিদ মাথা নিচু করল, মুখে লাজুক হাসি। হার্ডস্টম হয়তো আমাকে আবার একটা সুযোগ দেবে। একটা সুযোগ পেলেই প্রমাণ করব আমি ওর জন্য পারফেক্ট। গালিব কিছুক্ষণ তাকিয়ে রইলেন ছেলের মুখের দিকে, তারপর হঠাৎ চেয়ারে উঠে দাঁড়ালেন। ওয়াও, আমার ছেলে বৌমার রাগ ভাঙাতে পেরেছে তাহলে। এখন তো সেলিব্রেট করা দরকার। পাপা না, প্লিজ। না না, আজকে নাচবো, আনন্দ করব, বাপ ছেলের প্রেম জয় হোক। ঘরে তখন ভেসে উঠল হালকা মিউজিক। দুজন মিলে শুরু করলো হালকা স্টেপে ডান্স। তাহমিদ প্রথমে একটু লজ্জা পাচ্ছিল,
কিন্তু গালিবের উচ্ছ্বাস দেখে নিজেও মেতে উঠল। আমার ছেলে যখন প্রেম করে তখন সেটা ইতিহাস হয়। তোকে সারা জীবন আমি এভাবে দেখতে চাই বাবা। এবার শুধু হাসাতে চাই পাপা। রাত 12টা। আরিশার রুমে উকি দিয়ে দেখে আরিশার রুমে নেই। তাহমিদ জানে আরিশা রাগ করে বসে আছে ছাদে একলা। কারোর সঙ্গে কথা বলে না, হাসে না, এমনকি তাকিয়েও দেখে না। ধীরে ধীরে পা টিপে টিপে ছাদে এলো তাহমিদ। আরিশা পেছন ফিরে দাঁড়িয়েছিল। ওর না বাতাসে উড়ছিল, যেন মনের কষ্ট উড়ে যাচ্ছে সাথে সাথে। একটু তাকাবি আমার দিকে প্লিজ? আরিশা কোনো উত্তর না দিয়ে চুপ চোখে জল চিকচিক করছে। সে লুকিয়ে ফেলে মুখটা। তাহমিদ এবার আর শুয়ে থাকতে পারল না। ধীরে ধীরে পেছন থেকে সে তাকে ধরে ফেলল। কোমরে আলতো হাত রেখে বলল, তুই জানিস না আমি কতটা পাগল তোর জন্য। তুই রাগ করলে আমার শ্বাস নিতে কষ্ট হয়। আরিশা নিজেকে ছাড়াতে চাইল। তুমি আমাকে কষ্ট দাও, অপমান করো, এখন এসেছো প্রেম করতে? তাহমিদ চোখে চোখ রেখে বলল, তোর চোখে কষ্ট দেখলেই বুকটা ব্যথা করে, রাগ দেখলেই ভয় পাই। তুই তোর সব কষ্ট আমায় দিয়ে দে, তোর সব রাগ আমায় দিয়ে দে, কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না। আরিশা চোখ ফিরিয়ে নিল। ঠোঁট কাঁপে তার। তাহমিদ এবার আর অপেক্ষা করল না। হালকা করে তাকে ঘুরিয়ে নিচের দিকে টেনে নিল। দুহাতে ওর গাল ধরে বলল, তুই আমার, তুই সারা জীবন আমার হয়ে থাকবি। তোকে ছাড়া আমি কেউ নাই পৃথিবীতে। আরিশার চোখে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে কিছু বলল না। শুধু ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, তুমি আর কষ্ট দিও না প্লিজ, তোমার দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। তাহমিদ ওর কপালে একটা চুমু দিয়ে বলল, এখন থেকে শুধু ভালোবাসবো যতটুকু পারি, যতখানি পারি ভালোবেসে যাব। ছাদে তখন বাতাস বইছিল, কিন্তু সেই মুহূর্তে ওরা দুজনের মাঝে দূরত্বটা আর ছিল না। সব ব্যথা যেন গলে মিশে গেল সেই একলা আলিঙ্গনে। তাহমিদ আরিশাকে নিচে পাঠিয়ে দিল আর নিজে ছাদে দাঁড়িয়ে থাকলো। আরিশা নিচে গিয়ে তাহমিদকে ফোন দিল। তোমাকে ছেড়ে ভালো লাগছে না, আমার খুব ভয় লাগছে বাবাই। আম্মু, মামা, ফুপি কি আমাদের এই সম্পর্ক মেনে নিবে? তুই শুধু আমাকে ভালোবাসবি, বাকি দুনিয়া আমি সামলে নিব। হার্টস্টম। আচ্ছা, হার্টস্ট্রম মানে কি বলো তো আমায়? হার্টস্টম মানে হৃদয় ঝড়। তুই হচ্ছিস আমার সেই ঝড় যাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আচ্ছা, এবার বুঝলাম। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়। তুমি ঘুমোবে না? আমি যাচ্ছি, গুড নাইট। আরিশা ঘুমিয়ে পড়েছে। ভোর 5টায় আরিশার একটা খারাপ স্বপ্নে ঘুম ভেঙে যায়। তখনই একটা মেসেজ আসে আরিশার ফোনে। গুড মর্নিং মাই হার্টস্টম। আরিশা রিপ্লাই দিল, ব্যাড মর্নিং, একটা খারাপ স্বপ্ন দেখেছি। কী স্বপ্ন? খারাপ স্বপ্ন বলতে হয় না। আচ্ছা, তাহলে শাড়ি পরে একটু বাইরে আসবি তাড়াতাড়ি। কেন এত সকালে শাড়ি পরলে? কেউ যদি কিছু বলে? তোকে বলেছি না তুই শুধু আমার দিকে ফোকাস করবি, বাকি সব আমি সামলে নিব। আচ্ছা, আমি আসছি। সকালের আলো ঠিক পুরোপুরি ছড়ায়নি তখনও। উঠানে কুয়াশা ভেসে বেড়াচ্ছে, পাখির ডাক, সব কিছু মিলে এক অদ্ভুত শান্তি। আরিশা দরজা খুলে বাইরে এলো। শাড়ির আঁচল সামলে চুলের খোপা ঠিক করছিল। হঠাৎ পেছন থেকে কাঁধে একজোড়া শক্ত হাত। হার্টস্টম, তুই কতটা সুন্দর তুই জানিস? আরিশা চমকে উঠল। ভাইয়া, ভয় পাইয়ে দিলে তো। তুই না বললি তোর মন খারাপ, তাই তোকে একটা সারপ্রাইজ দিতে আসলাম। তাহমিদ আরিশার চোখ বেঁধে ফেলল সাদা রুমাল দিয়ে। তারপর হাতে হাত ধরে নিয়ে গেল পাশের খোলা মাঠে। চোখ খুলতেই আরিশা থমকে গেল। চারিদিক জুড়ে সাদা বেলুন, গায়ে লেখা মাই হার্টস্ট্রম, আর পাশে কাঠের ছোট টেবিলে দুধ চা আর বিস্কুট। এইসব তুমি করেছো? না পাগলি, আমি তো শুধু ভালোবাসা দিয়েছি, বাকি সব করেছে আমার হৃদয়ের জন্য পাগল মন। তাহমিদ ধীরে ধীরে কাছে এলো, চুলের একপাশে চুমু খেলো। তুই জানিস আমার প্রতিটা সকাল তখনই শুরু হয় যখন তোর ঠোঁটের কোণে হাসি দেখি। আরিশা লাজুক হেসে বলল, ভাই, তুমি আগে এমন ছিলে না তো। তাহমিদ আরিশার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুইও তো আগে এভাবে আমার ছিলি না, এখন তুই শুধু আমার, বুঝলি হার্টস্টম? দুজন চা খেতে বসলো। চা কি তুমি বানিয়েছো? স্পেশাল মানুষের জন্য স্পেশাল চা। শুনেছি মামা নাকি ফুপিকে রান্না করে খাওয়াতো, ফুপির জন্য অনেক পাগলামো করতো। আমার পাপা এক পেস, যার তুলনা কারোর সাথে হয় না। আর আমি কি কি করতে পারি সেটা না হয় সময় বলে দিবে। খাওয়া শেষ করে আরিশা চুপি চুপি আবার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল।
তাহমিদও খুশি মনে ঘুমাতে চলে গেল। তার সকালের সারপ্রাইজে আরিশা খুশি, এতে তাহমিদ নিজেকে সাকসেস মনে করলো। দুপুরটা ছিল একটু আলাদা, বাড়ির সবাই ব্যস্ত, আর গ্রামটা যেন অলস এক ঘুমে ডুবে গেছে। কিন্তু তাহমিদ ঘুম থেকে ওঠার পর থেকে তার মনের মধ্যে একটাই প্ল্যান, আরিশাকে আজকের মতো রাজকন্যা বানিয়ে দেবে। আরিশা ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়া। দরজা খুলে দেখে তাহমিদ দাঁড়িয়ে আছে, গায়ে সাদা পাঞ্জাবি, হাতে একগুচ্ছ বেলি ফুল, আর মুখে অদ্ভুত এক হাসি। তুই চল হার্স্টম, তোকে নিয়ে আজ নদীর ধারে একটা রাজ্য বানাতে হবে। আবার নাটক শুরু করেছো? আলিশা হাসে। তুই জানিস না, তোর হাসি দেখলেই আমার পৃথিবীর সব কাজ থেমে যায়। তাহমিদ রিকশা নিয়ে নদীর ধারে নিয়ে গেল। সেখানে পাতার ছায়ায় দুজন বসলো। তাহমিদ হঠাৎ ছোট একটা স্পিকার বের করে চালিয়ে দিল নরম একটা গান। তুই কাছে থাকলে সময়টা থেমে যায়, তোর চোখে চেয়ে থাকলেই মনে হয় ভালোবাসা মানেই তুই। আরিশা চুপচাপ শুনছিল। তাহমিদ ধীরে ধীরে কাছে এসে তার কানে ফিসফিস করে বলল, তুই জানিস, তোকে ছাড়া কোনো দুপুর আমার শেষ হয় না। তোর ছায়া না পেলে রোদটাও কেমন জ্বালা ধরে। আরিশা চোখ নামিয়ে বলল। তুমি তো এখন একদম সিনেমার হিরো হয়ে গেছো। তাহমিদ হঠাৎ তার হাত চেপে ধরল। আর তুই আমার সিনেমার নায়িকা, আর আমি তোর জন্য যে কোনো স্ক্রিপ্ট লিখতে রাজি। আর পেছনে বাজতে থাকে সেই গান। দুজনে সময় কাটিয়ে বিকেলে তাহমিদ মুলান ইয়েনকে ফোন দিল। ফোন দিয়ে নদীর ধারে আসতে বলল, সাথে রিহানাকে নিয়ে আসতে বলল। 30 মিনিট পরে মুলান আর ইয়েন এলো। কি রে রিহানা, কোথায়? ওকে ফোন দিলাম, ফোন সুইচ অফ বলছে, তাই আমরা দুজন চলে আসলাম। ইয়েন দেখতে পেল একটা ফুচকার দোকান। ভাই একটা ফুচকা না? হ্যাঁ ভাইয়া, এটা ফুচকা অনেক স্পাইসি। ওয়াও, আমি তো এটা অনেকবার ফোনে দেখেছি, তবে টেস্ট করা হয়নি। তাহলে চলো আজ টেস্ট করো। এগুলো খাওয়া যাবে না, তুই চল, তোকে বাসায় বানিয়ে খাওয়াবো। না না না, আমি এখানেই খাবো। আরিশা মাটিতে বসে পড়ে। তুই ওর বোন, লোকজন দেখছে। এই তুমি আমায় বোন বললা কেন? তুই যখন আমাকে ভাই ডাকিস তার বেলা কিছু নাই, আর আমি ডাকলে তখন দোষ, তাই না? চারজন ফুচকা খেয়ে বাড়ি চলে গেল। অন্যদিকে রিহানার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু না, এই বিয়ে সুখের নয়। মেয়েটা নিঃশব্দ হয়ে আছে কয়েকদিন ধরে। তার দাদির মৃত্যুর পর থেকেই সে একা। ছোটবেলা থেকেই যিনি মা বাবার অভাব ভুলিয়ে দিয়েছিলেন, সেই দাদিও চলে গেছেন। এখন তাকে নিয়ে বেঁচে আছে শুধু চাচা, যার চোখে মেয়েটা যেন একমাত্র দায় মুক্তির উপায়। রিহানা চাচার অনেক ঋণ বাকি, সেই ঋণ শোধ করতে রিহানা চাচা ঠিক করেছে রিহানাকে গ্রামে এক প্রভাবশালী কিন্তু বয়সে অনেক বড় লোকের হাতে তুলে দেবে। লোকটা নোংরা, লোভী, আর তার চোখে রিহানা শুধু এক তরুণী দেহ। রাতে রিহানা চুপি চুপি আরিশাকে ফোন দিল। কিরে, তোর ফোন বন্ধ কেন ছিল? ওপাশে রিহানার ফিসফিস করা গলা। চাচা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আমার ফোনটাও কেড়ে নিয়েছিল রে। কি? আরিশা, আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে বাঁচাও। কে বলেছে তুই মরবি? আমি আসছি। আমি কাউকে তোর গায়ে হাত দিতে দিব না। তোর চাচাকে আমি পুলিশে ধরিয়ে দেব। আরিশা ফোন কেটে দিল। পাশে বসেছিল তাহমিদ, মুলান আর ইয়েন। আরিশার মুখ অন্ধকার দেখে তাহমিদ জিজ্ঞেস করলো, হার্টস্টম, কি হয়ে তোর এমন মন খারাপ হয়ে গেল? কে ফোন করছিল? রিহানার বিয়ে। মুলান খবরটা শুনে স্তব্ধ হয়ে গেল। তাহমিদ আর ইয়েন বলল, আরে এতে মন খারাপ করার কি আছে, এটা তো খুশির সংবাদ। রিহানাকে জোর করে বিয়ে দিচ্ছে। মানে? আরিশা সব কিছু খুলে বলল তাহমিদকে। সব শুনে তাহমিদ বলল, তোকে কোথাও যেতে হবে না, আমরা 3 জন গিয়ে নিয়ে আসছি। কিন্তু কিভাবে নিয়ে আসবো এত লোকের মধ্যে? তাহমিদ একটা ডেভিল হাসি দিয়ে বলল, আমরা 3 জন যে কি করতে পারি এটা তোর ধারণার বাইরে হার্টস্টম। তুই থাক, আমরা আসছি তোর বান্ধবীকে নিয়ে। রাতে মুলান, তাহমিদ আর ইয়েন চুপিসারে বের হয় গ্রামের সেই আঁকাবাঁকা রাস্তা। তাহমিদের বাইক ছুটে চলে রিহানার বাড়ির দিকে। এক বাইকে তাহমিদ আর ইয়েন, অন্য বাইকে মুলান। এদিকে বিয়ের বাড়ি সাজানো হচ্ছে, বউকে সাজানো হচ্ছে। লাল শাড়ি, কাচের চুড়ি, আর এক কুঁচকে যাওয়া সময়ের বর। রিহানা আয়নার সামনে বসে, মুখে কোনো সাজ নেই, শুধু চোখ থেকে টপ টপ করে জল ঝরছে। ঠিক সেই মুহূর্তে জানালার ধাক্কা। রিহানা, তুই চাস বাঁচতে?
রিহানা জানালার দিকে তাকিয়ে ফ্যাল করে চায়, আর তাহমিদ হাত বাড়িয়ে দেয়। তুই চল আমাদের সাথে, আমরা তোকে বাঁচাতে এসেছি। ভাইয়া গ্রামের লোকজনকে কি বলবে? আর আমি পালালে তো এই বাড়ির জন্য আমার দরজা বন্ধ হয়ে যাবে সারা জীবনের জন্য। এত কিছু পরে চিন্তা করিস, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। রিহানা তাহমিদের হাত ধরে জানালা দিয়ে বেরিয়ে আসলো। তুই মুলানের বাইকে ওঠ। রিহানা মুলানের বাইকে উঠল। এর মধ্যে জানাজানি হয়ে গেছে, মেয়ে পালিয়েছে। গ্রামের লোকজন তাহমিদের পিছু নিয়েছে। চারপাশের লোকজন। তাহমিদ বাইকের স্পিড বাড়িয়ে দেয়। মুলানের বাইকের তেল শেষ হয়ে যায়, যার কারণে মুলান বাইকে রেখে রিহানার হাত চেপে ধরল। রিহানা দাঁড়িয়ে আছে। এটা দাঁড়িয়ে থাকার সময় না রিহানা, এখন চলো, যত তাড়াতাড়ি সম্ভব ভাগতে হবে। পেছনে গ্রামের লোকজন। কোথায় যাবে ভেবে পাচ্ছে না। রিহানা মুলানের হাত ধরে দৌড়াচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? আমার সাথে আসুন। রিহানারা একটা পুরানো বন্ধ স্কুলের ঢুকে পড়ল। গ্রামের লোকজন খোঁজাখুঁজি করছে, কিন্তু ভয়ে কেউ স্কুল ঘরে ঢোকেনি। মুলান ফোন বের করে দেখে ফোন অফ হয়ে গেছে। তাহমিদরা ফিরে এসে শুধু বাইক দেখতে পায়, কিন্তু মুলান আর রিহানা নেই। রিহানা কান্না করছে। অন্ধকার ভয় পায় সে, কিন্তু আজ এর থেকে নিরাপদ জায়গায় সে নেই। ভয় পেও না, আমি আছি তোমার সাথে। সকালবেলা গ্রামের গাছে গাছে গুঞ্জন, উঠানে চায়ের দোকানে কানাঘুষা। ওই ছেলে মুলান চায়না থেকে এসেছে, রিয়ানাকে নিয়ে পালিয়ে গেছে। একজন বলে, ধর্মের তোয়াক্কা নেই, বৌদ্ধ মুসলমান আলাদা, তাও কি এমন করে পালায় কেউ? রিহানার চাচা খেপে লাল। শালা চাইনিজটা আমার মান ইজ্জত নিয়ে খেলছে, আমি ছাড়বো না। এদিকে মুলান আর রিহানা এখনো সেই পুরনো বন্ধ স্কুল ঘরের পাশে বসে আছে। রিহানা ক্লান্ত, কাঁদছে। তুমি কাঁদছো কেন এভাবে? তুমি জানো না গ্রামের লোকজন এতক্ষণে কি কি কথা রটিয়েছে। মুলান মাথা নিচু করে বসে। তার চোখে প্রচণ্ড ক্ষোভ আর ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি রিহানা, মানুষ কি বলে বলুক, আমি সেই চিন্তা করি না। রিহানা মুলানের কথায় মুলানের দিকে চাইল, কোনো কিছু না ভেবেই বলল, তুমি কি পারবে আমার জন্য লড়তে? আমি যদি না পারি তাহলে তুমি পালিয়ে যেও, কিন্তু আমি ছাড়বো না রিহানা, তোমার জন্য এই পুরো গ্রামকে আমি চ্যালেঞ্জ করব। তোমাকে মেনে নিলেও তোমার আমার ধর্ম যে আলাদা। তোমার জন্য না হয় আমি আমার ধর্ম বদলে দিব। তোমার হাত যখন ধরেছি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে সাথে নিয়ে চলবো। রিহানা মুলানের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে নিল। বাইরের জনতা জড়ো হতে থাকে। মাইকে ঘোষণাও শুরু হয়। রিহানার সন্ধান চেয়ে চারপাশে উত্তেজনা, কিন্তু রিহানার চোখে এখন ভয় নেই। মুলানের চোখে স্পষ্ট সংকল্প। ভালোবাসা আর ধর্মের যুদ্ধ শুরু হলো তাদের বাঁচার লড়াই। দুপুরের দিকে যখন গ্রামের গুঞ্জন একটু থেমেছিল, তখন মুলান আর রিহানা হেঁটে হেঁটে জিসানের বাড়ির দিকে যাচ্ছিল। রিহানা খুবই ক্লান্ত এবং শঙ্কিত ছিল। তার চোখে মুখে ভয়ের ছাপ, কিন্তু মুলান হাত ধরে তাকে শক্তভাবে সান্ত্বনা দেয়। চিন্তা করো না রিহানা, আমরা এখানে সুরক্ষিত। তাহমিদ, গালিব এবং জিসান বসেছিলেন ডাইনিং টেবিলে। তাহমিদের টেনশন হচ্ছে কোথায় গেল। তখনই দরজায় এক টোকা, আর মুলান এবং রিহানা হাজির। তাদের দেখে প্রথমে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। গালিব একটু অবাক হলেও ঠান্ডা মাথায় তাদের দিকে তাকিয়ে থাকে। গালিব কৌতূহলীভাবে জিজ্ঞেস করে, মুলান, তোমরা আসলে সারা রাত কোথায় ছিলে? আমরা কত খুঁজেছি সবাই তোমাদের। মুলান মাথা নিচু করে সালাম জানায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি জানি আমি অনেক কিছু ভুল করেছি, কিন্তু আমি রিহানাকে ভালোবাসি। আমি তার জন্য নিজের ধর্ম ত্যাগ করতে প্রস্তুত। আমি মুসলিম হতে চাই, যাতে আমি রিহানার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারি। তাহমিদ এবং ইয়েন একে অপরকে তাকিয়ে দেখে। তাহমিদ অবাক চোখে তাকিয়ে আছে। কি হচ্ছে এসব? এই শালা তো দেখি আমার থেকেও বেশি। আমরা বুঝলামই না এদের মনের কথা। কিছুক্ষণ নীরবতা। তারপর জিসান দাঁড়িয়ে গিয়ে মুলানকে পাশে বসতে বলে, তুমি যদি সত্যি আমাদের ধর্ম এবং সংস্কৃতি গ্রহণ করতে চাও, তাহলে আমাদের দায়িত্ব হবে তোমাকে পথ দেখানো। গালিব তীক্ষ্ণ দৃষ্টিতে মুলানকে দেখে। তুমি জানো তোমার এই সিদ্ধান্ত শুধু রিহানার জন্য নয়, তোমার জীবনের জন্য এক বড় পরীক্ষা হবে। তোমার বাবা মাকে তুমি কি বলবে, তারা কি মেনে নিবে? ধর্মের মধ্যে প্রেমের জায়গা কোথায় সেটা আমাদের দেখতে হবে। মুলান মাথা নত করে, তার চোখে দৃঢ়তার ছাপ। আমি জানি আঙ্কেল, আমি প্রস্তুত। মম ড্যাডকে আমি সামলে নিব। এখন আমার জীবন রিহানার জন্য উৎসর্গ করতে চাই। রিয়ানা এতক্ষণ নীরবে দাঁড়িয়েছিল। তার চোখে এক অদ্ভুত দৃশ্য, ভয়
তবুও ভালোবাসা। রিহানা হেসে তাহমিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। তাহমিদ ভাইয়া, আপনি কি ভাবছেন? তাহমিদ একটু দৃষ্টিতে অবাক হয়ে মুলানকে দেখে, তারপর মুচকি হাসি দিয়ে বলে, আমি জানি মুলান তার ভালোবাসার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে, যেটা এতটা সহজ না। দোস্ত, তুই যেভাবে বললি আমার মনে হয় তুই সত্যিই রিহানার জন্য সব কিছু দিতে প্রস্তুত। তাহমিদ, ইয়েন, জিসান এবং গালিব একে অপরের দিকে তাকিয়ে মুলানও রিহানার সিদ্ধান্তকে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই গভীর মুহূর্তে গালিব তার ছেলেকে এক হাত তুলে বলে, তোমরা যদি নিজেদের সম্পর্কের জন্য লড়াই করতে চাও তাহলে আমি তোমাদের সঙ্গ দিব। তাহমিদ মাথা নেড়ে সম্মতি জানায়। দূর থেকে আরিশা সবকিছুই দেখছিল, শুনছিল। মুলান, রিহানা সবাই একত্রে সম্মিলিত হয়ে এক নতুন যাত্রার জন্য প্রস্তুতি হয়। রাতের আকাশে এক তারার মেলা ছিল। মুলান এবং রিহানা সেই রাতের আলোতে নিজেদের নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত হচ্ছিল। গালিব, জিসান, তাহমিদ, তুবা, ইয়েন, আরিশা, অনি, মিসেস ফাতেমা এবং কিছু আত্মীয়রা উপস্থিত ছিলেন। সবাই তাদের একসঙ্গে নতুন পথে পা বাড়ানোর জন্য প্রস্তুত। আজকের দিনটি ছিল একেবারে আলাদা একটি নতুন অধ্যায়ের সূচনা। বিয়ে আয়োজনের আগে মুলান রিহানার পাশে এসে দাঁড়ায়। রিহানা, আজকের এই দিন আমাদের জন্য খুবই বিশেষ। তুমি জানো না আমার জন্য এটা কেমন অনুভূতি। আজ থেকে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি আমি দিয়ে গেলাম, আর তাতে আমার হৃদয়ের শান্তি মিলেছে। রিহানা মুচকি হাসে, তার চোখে কিছুটা আনন্দ। তুমি সত্যিই জানো, মুলান, এই পথটা খুব সহজ ছিল না আমার জন্যে। জন্মের পরেই বাবা মাকে হারিয়েছিলাম, কিন্তু আজ তুমি আমাকে যেভাবে এত ভালোবাসার কথা বললে, আমি বুঝতে পারছি আমরা একে অপরের জন্যই তৈরি। তাহমিদ পাশে দাঁড়িয়ে তাদের এই মুহূর্তটি দেখছিল। তার চোখে কিছুটা আবেগ ছিল, কিন্তু সে মনে মনে জানত এটি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। ইয়েন আর মুলান একসময় তাহমিদকে শক্তি দিয়েছে, আর আজ মুলান তার ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তাহমিদের গর্ব হচ্ছে তার বন্ধুর জন্য। রিহানা আর আরিশা গল্প করছে। আমাকে আর একা একা চায়নায় থাকতে হবে না। এখন থেকে তুই আর আমি একসাথে দুই বান্ধবী থাকবো, আর ওরা দুই বন্ধু। মানে বুঝলাম না। এখন থেকে টি4 তাকদীর নয়, টি4 তাহমিদ খান তেজ হবে। ও, বুঝেছি, সামথিং সামথিং। আরিশা লজ্জা পেয়ে বলল, ইয়েস ইয়েস। তাহমিদ আর ইয়েন মুলানের কাছে গিয়ে হেসে বলল, এটা তোদের জন্য একটা বড় পদক্ষেপ মুলান, তোদের ভালোবাসা অনেক গভীর। অল্প কিছুক্ষণ পর সবাই মঞ্চের সামনে চলে আসে। গালিব, জিসান আরও মুরব্বীরা। গালিব মুলান ও রিহানার দিকে তাকিয়ে বলে, আল্লাহর কাছে সম্পর্কের সফলতা প্রার্থনা করছি। বিয়ে শুরু হয়, আর মুলান আর রিহানা একে অপরকে চোখে চোখে দেখে। রিহানা সাদা বেনারসি পরে, তার মুখে হাসি আর চোখে এক অদ্ভুত আলোর ঝলক ছিল। মুলানও পরিপাটি হয়ে সাদা পাঞ্জাবি আর কালো জুতা পরেছে। তার চোখে ছিল আত্মবিশ্বাস এবং প্রেম। বিয়ে চলাকালে দুজনের মাঝে একটি শান্ত পূর্ণতা পাওয়া ভালোবাসা প্রবাহিত হচ্ছিল। কিছুক্ষণ পর মুলান বলল, আমি তোমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে কখনো একা ছাড়া যাব না, তোমার পাশে থাকবো চিরকাল। রিহানা চোখে পানি নিয়ে বলল, তুমি আমার জীবনের সব কিছু মুলান, তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। গালিব এবং জিসান একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের চোখে ছিল গভীর সন্তুষ্টি। তাহমিদ মুলান ও রিহানার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, তোমাদের বিয়ে সম্পূর্ণ হইল, এখন থেকে তোমরা একে অপরের কাছে চিরকাল থাকবে। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই তাদের নতুন জীবনের সূচনা উদযাপন করতে খুশি হয়ে পার্টি শুরু করলো। পুরো বাড়িতে এক চিলটে আনন্দ ছড়িয়ে পড়েছে। অতিথিরা বিদায় নিয়েছে, আঙিনা খালি। কিন্তু বাড়ির ভেতর সবার নজর এখন একটি ঘরের দিকে, মুলান আর রিহানার বাসর ঘর। তাহমিদ আর আরিশা দুইজন ঘরে ঢুকলো। ইয়েন, মাহিরাকে পাঠানো হয়েছে রিহানার কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। তাহমিদ আর আরিশা ঘর সাজানো শুরু করলো। হাতে গোলাপ, রজনীগন্ধা, সুগন্ধি মোমবাতি। বিছানায় সাদা মশারি ঝুলছে, দেয়ালে ফেরি লাইটের ঝিকিমিকি। তাহমিদ চোখ টিপে বলল, শালা কোথায় আমার বাসর ঘর সাজানোর দায়িত্ব দিয়েছিলাম, এখন তার বাসর ঘর আগে আমাকে সাজিয়ে দিতে হচ্ছে। আরিশা হাত থামিয়ে তাকালো তাহমিদের দিকে। তুমি কিভাবে এমন কথা বলতে পারো? ছি। তাহমিদ মুচকি হাসে।
আরে আমি তো শুধু ভাবছি কিছুদিন পরে আমাদেরও এমন একটা বাসর হবে, তখন তোকে একদম এমন একটা ফুলে ভর্তি রুমে বউ সাজিয়ে রাখবো। আরিশ এবার একদম চুপ। তার চোখে অদ্ভুত লজ্জা, ঠোঁট কামড়াচ্ছে, গাল লাল হয়ে গেছে। তুই এমন লাজুক হবি ভাবি নাই হার্ডস্টম। এভাবে যদি মুখ ঘুরাস আমি কিন্তু তোকে জড়িয়ে ধরবো বলে দিলাম। তাহমিদ এগিয়ে আসে একটু। আরিশা দ্রুত পেছনে সরে যায়। তুমি বেশি বলছো কিন্তু ভাইয়া। তাহমিদ এবার গম্ভীর স্বরে বলে, আমি তোর ভাইয়া হই তাই না? আরিশাকে হাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। কি হচ্ছে, ছাড়ো, কেউ দেখে ফেলবে। হার্ডস্টম আমি জানি তুই লজ্জা পাচ্ছিস, কিন্তু আমি তোর চোখের লজ্জায় মরে যাচ্ছি। চাইলে এখনই তোকে বুকে টেনে নিতে পারি, কিন্তু করব না। তাহমিদ আরিশার চোখের দিকে চেয়ে বলে, আমি তোর সম্মতিটা চাই আগে, কারণ তোর সম্মতি ছাড়া আমি তোর হাতও ধরবো না। কিন্তু মনে রাখিস তুই আমার, শুধুই আমার। আরিশার চোখ ছলছল করে ওঠে। কিছু বলার মতন ভাষা থাকে না তার। শুধু বিছানায় ফুল ছড়াতে ছড়াতে ফিসফিস করে বলে, তুমি অনেক বদলে গেছো তাহমিদ খান তেজ। না হার্ডস্টম, আমি বদলাইনি। আমি তো শুধু এখন তোর প্রেমে আরও বেশি পড়েছি। তারা ঘর সাজাতে সাজাতে একে অপরের দিকে চুপি চুপি তাকায়। মোমের আলোয় লাল ফুলে মোড়া বিছানার পাশে দাঁড়িয়ে যেন এক নতুন বাসরের গল্প শুরু হয়, যার কেন্দ্রবিন্দুতে শুধু তাহমিদ আর আরিশা। রাত 11:52। তাহমিদ, আরিশা, ইয়েন, মাহেরা সবাই মিলে টাকা নিয়ে মুলানকে ঢুকতে দিল। ঘরের বাতি নিভানো, দেওয়ালের কোণে মৃদু আলোয় জ্বলছে ছোট্ট একটা ল্যাম্প। মশারি নিচে লাল সাদা বেডশিটে বসে আছে রিহানা। হালকা গা ঢাকা ওড়নায় শরীর মোড়ানো, চোখে অদ্ভুত কৌতূহল, টুকটুকে লজ্জা আর একটুখানি ভয়। মুলান ধীরে ধীরে ঘরে ঢোকে। দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রিহানার দিকে তাকিয়ে থাকে। তারপর নরম কণ্ঠে বলে, তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে রিহানা। রিহানা চোখ নামিয়ে বলে, তুমি আমার দিকে এভাবে তাকিও না। মুলান হেসে পাশে বসে বলল, তাহলে কিভাবে থাকবো বলো? চুপচাপ কিছুক্ষণ শুধু হৃস্পন্দনের শব্দ যেন বাতাসে ভেসে বেড়ায়। রিহানা, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, তুমি চাইলে সময় নিতে পারো। আমি তোমাকে সময় দিচ্ছি। আগে তুমি আমাকে ভালোবাসো, তারপরে না হয় আমরা একসাথে এই পবিত্র সম্পর্কে যাব। রিহানা বলল। আজ সময় চাই না। মুলান অবাক, একটুখানি ভ্রুকুচকে বলল, মানে? রিহানা ধীরে ধীরে মুখ তুলে, চোখে জল। আমি সময় চাই না, আমি চাই পূর্ণতা। আমি চাই এমন কিছু যা আমার একাকিত্বের সবটুকু মুছে দেবে। আমি চাই ভালোবাসা, আমি চাই অনুভব। তুমি আমাকে ছুঁয়ে দাও, কিন্তু শুধুই শরীরে না, আমার আত্মায়। মুলান হতবাক হয়ে তাকিয়ে থাকে, চোখে অদ্ভুত মুগ্ধতা। এরপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, দুহাতে রিহানার গাল ছুঁয়ে বলে, তোমাকে আমি শরীর দিয়ে না, হৃদয় দিয়ে ছুব রিহানা। আজ নয়, প্রতিটা দিন। সে রিহানার কপালে একটা চুমু খায়, এরপর চুলে হাত বুলিয়ে দেয়। রিহানা চোখ বন্ধ করে মুলানের স্পর্শে হারিয়ে যায়। তারপর শুরু হয় গভীর, ধীর, আবেগঘন এক রাত্রির গল্প। মুলান রিহানার কানে ফিসফিস করে বলে, তুমি শুধু আমার, আজ থেকে চিরদিনের জন্য। রিহানার গাল বেয়ে ঝরে পড়ে এক ফোঁটা অশ্রু, সুখের, ভালোবাসার। আর মুলান সেই অশ্রুকণা আলতোভাবে ঠোঁটে ছুঁয়ে বলে, তোমার চোখের জলও আমার জন্য সোনা। আর সেই রাত ভরে থাকে নিঃশব্দ স্পর্শে, প্রেমের আলতো নিঃশ্বাসে। রাত 2:07। ছাদে হালকা আলো জ্বলছে, বাতাসে ধান ক্ষেতের গন্ধ, দূরে কুকুরের ডাক, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। তারার নিচে একটা ছোট্ট কম্বল পেতে বসে আছে তাহমিদ আর আরিশা। হাতে ব্লুটুথ স্পিকার, মোবাইলে বাজছে। চাঁদনি রাত, চুপচাপ বাতাসে তোর চোখে ডুবে থাকি বারবার। তাহমিদ আরিশার দিকে তাকিয়ে চুপ, একদম চুপ। শুধু তাকিয়ে থাকে আরিশা, কিছুটা লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? তাহমিদ ধীরে ধীরে বলে, তুই জানিস না এই দুনিয়ার সবচেয়ে শান্তির জিনিসটা কি? আরিশা একটু অবাক হয়ে তাকায়। কি? তোর ঠোঁটের পাশে একটা ছোট্ট তিল আছে। আমি প্রতিবার সেটা দেখতে দেখতে তোর ঠোঁট চুরি করে নিতে চাই। আরিশা চোখ বড় করে বলে, ভাইয়া? তাহমিদ আরিশাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আর একবার ভাইয়া ডাকলে কিস করে দিব হার্ডস্টম, সত্যি বলছি। সবার সামনে ভাইয়া না ডেকে কি তাহলে ছাইয়া ডাকবো? ডাকবি, সমস্যা কি? ভাইয়া ভাইয়া ভাইয়া। তাহমিদ আরিশাকে নিজের আরও কাছে টেনে নেয়। আরিশা চোখ বন্ধ করে নেয়। তাহমিদ ধীরে ধীরে মুখটা আরিশার কাছে নিয়ে যায়।
আরেশার ঠোঁট কাঁপছে। তাহমিদ এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠোঁট ছোঁয়ার আগে থেমে যায়। তাহমিদ হেসে ফিসফিস করে বলল,